আজকে ভোরের আলোয় উজ্জ্বল এই জীবনের পদ্ম পাতার জল, তবু এ জল কোথার থেকে এক নিমেষে এসে কোথায় চলে যায়। বুঝেছি আমি তোমাকে ভালোবেসে রাত ফুরুলে পদ্মের পাতায়। আমার মনে অনেক জন্ম ধরে ছিল ব্যথা, বুঝে তুমি এই জন্মে হয়েছ পদ্ম পাতা। হয়েছ তুমি রাতের শিশির, শিশির ঝরার স্বর সারাটি রাত পদ্ম পাতার পর। তবুও পদ্মপত্রে জল আটকে রাখা দায়। নিত্য প্রেমের ইচ্ছা নিয়ে তবুও চঞ্চল পদ্ম পাতায় তোমার জলে মিশে গেলাম জল। তোমার আলোয় আলো হলাম, তোমার গুণে গুণ। অনন্তকাল স্থায়ী প্রেমের আশ্বাসে করুণ জীবন ক্ষণস্থায়ী তবু হয়। এই জীবনের সত্য তবু পেয়েছে এক তিল, পদ্ম পাতায় তোমার আমার মিল। আকাশ নীল, পৃথিবী এই মিঠে, রোদ ভেসেছে ঢেঁকিতে পাড় পড়ে। পদ্মপত্র জল নিয়ে তার, জল নিয়ে তার নড়ে। পদ্মপত্রে জল ফুরিয়ে যায়। গ্রামের লোক সেরকম গ্রামের লোক আমাদের জেলায় ইন্দালপুর একটা গ্রাম আছে। এই গ্রামে আমার শ্বশুরবাড়ি এবং ওনারও শ্বশুরবাড়ি, কিন্তু আমার শ্বশুরবাড়িটা আমার বাপের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, বিয়ে হবার পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। তো কিন্তু বিয়ের আগে কিন্তু আমাদের কোনোদিন কোনো দেখা হয়নি বা কথা হয়নি, সেটা একটা মজার ব্যাপার আছে। তো সেই মজার ব্যাপারটা হচ্ছে এই যে আমি চাকরি করতাম মাইথন বিবিসিতে, আর আমার শ্বশুরমশাই চাকরি করতেন ইস্টার্ন কোলফিল্ডসে, সাতরিয়া একটা জায়গা বরাবরের কাছে, দুটো খুব কাছাকাছি জায়গা। তো এর মধ্যে কি করে আমাদের দেখা হলো, সেই দেখার ব্যাপারটা একটুখানি বলুন। বলো। দেখার ব্যাপার হচ্ছে আমার মায়ের মাস্তুতো ভাই, সে ওদেরই গ্রামে থাকতো। সেই সম্মতটা এনে দেয়। হ্যাঁ, বলে যে ছেলে খুব ভালো, যাইবো আপনি এটা দেখতে পারেন। তো তারপরে বাবা সেটা ইয়ে করেছে, যে কথাবার্তা বলেছেন, তারপরে ঠিকও হয়েছে। আর ইতিমধ্যে আমরা কথা হয়েছে যে দেশের বাড়িতে যেয়ে উনি আমাকে দেখবেন, আমি ওনাদেরকে দেখবো আর কি। আমাদের বাড়ি থেকে ওরা আসবে আর যাবে, আর আবার ওরা আসবে আমাদেরকে দেখবে দেশের বাড়িতে। এবার দেশের বাড়িতে যাচ্ছি, ওই স্টেশনে মেলেদোর স্টেশন, সেখানে আমি ওনাকে দেখি। যা হ্যান্ডসাম ছেলে, ভালো লাগছে দেখতে। আমার তো বলাটা মানে কাউকে বলার ছিল না, বাবা মাকে তার বলতে পারি না, আর ভাই বোনের সঙ্গে নেই কেউ, মানে ভাই বোন তো কেউ নেই, আমি একাই একমাত্র সন্তান। মনের মধ্যেই ছিল যে যাক, ছেলেটা খুব ভালো দেখতে। তারপরে আমরা বেলেদোর স্টেশনে এসেছি। বেলেদোর স্টেশনে এসেও দেখি ওই ছেলেটি ঘোরাঘুরি করছে, ব্যাস ওই পর্যন্ত। তারপর ট্রেনে উঠেছি। ট্রেনে উঠে না, বেলেদোর স্টেশনে আমার মা বলছেন ওই ছেলেটি যেন মনে হচ্ছে মানে যেখানে আমার সম্বন্ধ আছে ওদের পালিত টাইপের, পালিত বাবুর ছেলে। তো বাবা বলছে পালিত বাবুর ছেলে, তুমি কি করে জানলে? বলছে না, আমার কিরকম যেন মনে হচ্ছে বাবু দেখতে ছেলেটি, কি মনে হচ্ছে পালিত বাবুর ছেলে। তারপরে আমরা ট্রেনে উঠেছি। ট্রেনে উঠে যেখানে আমাদের গ্রাম, সেটা হচ্ছে ইন্দাসে নেমেছি। ইন্দাসে নামার পরে ওই ছেলেটিও নেমেছে। আমার মা বলছে দেখেছ, ওই ছেলেটি স্টেশনে নেমেছে, ওইটি পালিত বাবুর ছেলে। আমার বাবা এসে বললো তুমি কি গাঁজা টাজা খেয়েছো বলো তো, সেই তখন থেকে ধরেছো পালিত বাবুর ছেলে। তারপরে স্টেশনে নামতে যাচ্ছি, আমাদের জন্য দুটো রিক্সা ওখানে আমাদের বাড়ি থেকে ঠিক করা ছিল। তার মধ্যে একটা রিক্সা আমার দেওর এসে রেডি করে রেখেছে যে দাদাকে নিয়ে যাবে। আর আমরা নেমে তো বলছি কি হলো, আমাদের রিক্সা কোথায়? তখন আমাদেরটা রিজার্ভ ছিল। তখন আমার দেওর বলল আহা ঠিক আছে, আমরা এমনি হেঁটে চলে যাব, আপনারা চলে যান। তারাও জানে না যে আমরা কে, আমরাও জানি না ওরা কে।
তারপরে আমরা রিক্সা দিয়ে যাচ্ছি, আর ওরা যেহেতু রিক্সা পায়নি, রিক্সা খুব গুটি কয়েক থাকতো, ওরা ধান খেতের মাঝখান দিয়ে যাচ্ছে। তখন মা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করছে, বাবা এই ছেলেগুলি কি কোথায় থাকে? তখন বলছে না, সরকার পাড়ায় থাকে। সরকার পাড়ায় এরা কি পালিতবাবুর ছেলে? বলছে না, সেটা বলতে পারবো না মা। ঠিক হলো, সেই বাবা বলছে সেই তুমি পালিতবাবুর ছেলে বলেই ধরেছো। তারপরে আমরা বাড়ি গেছি, বাড়িতে যেয়ে তারপর দেখা সাক্ষাৎ। আমাদের বাড়ি থেকে আমার জ্যাঠামশাই, আমার বাবা মা সবাই ওদের বাড়িতে গেছে দেখতে, ছেলে দেখতে। আমার মা বলছে, আমি না গুরুদেবকে স্মরণ করছি, গুরুদেব ওই ছেলেটিই যেন আসে, ওই ছেলেটিকেই যেন আমি দেখতে পাই। তারপর অনেক কথাবার্তা হবার পরে এবারে ছেলে এসছে, তখন দেখে ওই ছেলেটি। আমার মা ভীষণ খুশি হয়ে গেছে যে দেখেছো, আমার বাবা খুব হতবাক যে সেই কোথা থেকে বলতে বলতে আসছে যে পালিতবাবুর ছেলে, পালিতবাবুর ছেলে, এই বাবু যেখানে এই ছেলেটি আমার জামাই হবে, এই সব বলতে বলতে এসে এইটা ঠিক একদম ওটা হয়ে গেছে। সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই, স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই। ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো, কেউ বসে আছে তোমার অপেক্ষায়, আজ খানা ভরে আলো রেখা হয়ে ভালোবেসে যাই। Of this lovely couple. My name is Dadu and my name is Dida. See, 50 years of married bliss. Not a joke, huh? Darun সেজেছে, দারুণ লাগছে. Wishing them a beautiful more 50 years. যদিও একটুখানি এজেড হয়ে যাবে, but দারুণ লাগবে. রুমাল রোদে পরিপাটি আমার প্রেমে লুকিয়ে তোমার জানলায়, কেউ তারা গনে তোমার অপেক্ষায়, শিশিরের রাতে ঢাকা টেনে দিয়ে ভালোবেসে যায়।
যে তোমার অপেক্ষায়, সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই। স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই। ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো, কেউ বসে আছে তোমার অপেক্ষায়। আধখানা ভরে আলো রেখা হয়ে ভালোবেসে যাই। আমি মৃগাঙ্ক মজুমদার। আমি অরুণ পালিত আমার দীর্ঘদিনের বন্ধু। তো আজকের এই অনুষ্ঠানের একটা বিশেষত্ব হচ্ছে 50 বছর আগে এদের যে বিবাহ হয়েছিল সেইখানে আমি উপস্থিত ছিলাম। বরযাত্রী গেছিলাম কলকাতা থেকে আসানসোল। আসানসোল তা যাই হোক, আমরা অনেকে বেশ মজা করতে করতে গেছিলাম এবং তখন তো অল্প বয়স, 25 বছর আমার। 50 বছর পরে আজ এই দিনটাতে একটা সত্যি একদিকে আনন্দ দেওয়া একটা রোহমর্ষক লাগছে। দীর্ঘদিন পরে যার বিয়ে দিয়েছি, 50 বছর তার বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি, এর জন্যই কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের মূল আয়োজক অনন্যা, কৌশিক এবং বিশেষভাবে কনন। ওই হচ্ছে প্রধান উদ্যোক্তা। এদেরকে ধন্যবাদ দিচ্ছি শুধু আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং বিশেষ করে সকলের তরফ থেকে। সকলের তরফ থেকে আমার প্রশ্ন হতে পারে আপনি সকলের তরফ থেকে কেন জানাচ্ছেন। আমি এখানে প্রায় অভিভাবক হিসেবে আছি, কেননা শুধু এটা একটা দীর্ঘ বন্ধুত্ব নয়, একটা বিশেষ দিনে 50 বছর যাওয়াটা মাইলস্টোন। এটা কিন্তু সকলের ভাগ্যে জোটে না থাকা, উপস্থিত থাকা। 50 বছর তো হয়, কিন্তু কে কোথায় ছিটকে যায় সেটা আলাদা করে। তবে আজকের এই অনুষ্ঠান, অর্থাৎ একদিকে আমার দীর্ঘদিনের সুহৃদ প্রিয় বন্ধু অরুণ এবং অদিতি, সে আমাদের পারিবারিক বন্ধু। সুতরাং এটাই আমি খুবই আজকে দিনটাতে রোমাঞ্চ লাগছে। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। আহা বাবা মার 50th অ্যানিভার্সারিতে একটা
পাবলিক ডিমান্ড ছিল রোম্যান্স নিয়ে বলার। কাপন মাঝে মাঝে মজা করে বলে যে দাদা খুব সিরিয়াস থাকে। দাদান দিদার ইজ আ পেরেনিয়াল এভারগ্রিন দাদান দিদার, বাট আমার অবজারভেশনে তার বাইরে কিরকম, দেয়ার আর ভেরি লাভিং কাপল। মাকে আজকে কিছু বলতে বলা হয়েছে, যেটার জন্য মা প্রস্তুত ছিলেন না। মা ভীষণ স্পন্টেনিয়াস একজন মানুষ, ভেরি সিম্পল, ভেরি ক্যান্ডিড, যার যেটা পারেন এবং যেটা পারেন না একবারই বলে ফেলেন, রাগ ঢাক। বাবা খুব হালকা করে বললেন গাড়িতে, তুমি বলো, আমি প্রম্পট করে দেব। If that is not romance, that is not sweetness, what is? আর সো বাবার এক্সপ্রেশন ইজ লাইক দ্যাট, আর মার এক্সপ্রেশন তো মাল্টিফেরাস। সেটা চায়ের কাপটা বাঁদিকে ঘুরে আছে, সেটাকে ডান দিকে করে দেওয়া হোক, সেটা বাবার বেল্টটা একটু নিচু হয়ে গেল না উঁচু হয়ে গেল সেটা নিয়ে হোক, মানে চারিদিকে ছড়িয়ে আছে। তো দুজনের এক্সপ্রেশন খুব ডিফারেন্ট। মায়েরটা অনেকটা দেখা যায়, বাবারটা দেখা যায় না। বাবারটা খুব ছোট জিনিস থাকে, মা হয়তো কোথাও যেতে যেতে কোনো একটা শাড়ি দেখে বলে শাড়িটা বেশ ভালো, বাবা একদম ইনসিস্ট করতে থাকে কেন, যখন ইয়ে হয়েছে মা হয়তো বলছে এখন তো কেনার নেই, কি আছে না তবু কেন। তো বাবা ওরকম ছোট ছোট জিনিস যা কিছু মায়ের ভালো লাগে আর কি, বাবা ওগুলোকেই এনে এনে উপস্থিত করে বাবা শো করে, বাবা লাভ টুয়ার্ডস মা। তো দুজনে দুরকম ভাবে আর কি, হয়তো আজকালকার ইয়েতে যত রকম কার্ড দেওয়া দেওয়ি হয় বা নানা রকম ভাবে প্রকাশ হয়, তাদের হয়তো সেইভাবে হয় না, কিন্তু খুব ছোট ছোট ব্যাপারে বাবার প্রত্যেকদিন ভেজিটেবলস লাগে, একটু অনেকটা সবজি দরকার পড়ে, মা ঠিক সেটা যেখানে যাক রেস্টুরেন্টে গেলেও একটা ডিশ একদম ভেজ অর্ডার করতেই হবে বাবার জন্য। বাবার চা, ছোট ছোট বাবার চা, বাবা সকাল থেকে বোধহয় 12 বার চা খায়, মা কন্টিনিউয়াসলি দুপুর অব্দি চা বাবার মজুদ করে যায়। পুজো করলেও পুজোটাও মায়ের বাবার জন্য ইনস্টলমেন্টে হয়, মানে একবারে পুজো সারতে পারে না, 3 বার 4 বার উঠে আসে চা দেওয়ার জন্য বাবাকে। বাট ওই রকমই দুজনে। বাবা মাকে আমি কখনো এসে ঝগড়া করতে বা লড়াই করতে দেখিনি, মানে নিজেদের মধ্যে কথা কাটাকাটিও সেরকম কিছু হয় না, নিজেদের মধ্যে খুব, আর সেটাও খুব মজা। হ্যাঁ খুব যদি কখনো হলো হ্যাঁ এটা খুব মজার হয়, হ্যাঁ মানে মজার জিনিস। হাসির মতন একটা ইয়ে হয় আর কি। বাবা মার 50th অ্যানিভার্সারি, তো আমরা মোটামুটি 45th অ্যানিভার্সারি যাওয়ার পর থেকেই দিন গোনা শুরু করেছিলাম, একটা করে বছর যেত আর ভাবতাম ব্যাস এবারে 50th ডে হচ্ছে। আর লাস্ট ইয়ার বাবার শরীরটা খুব একটা ভালো মানে ছিল না, ইনফ্যাক্ট এখনো যে খুব ভালো আছে তা না, তো আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম কি জানি কিরকম যাবে। তো ফাইনালি আস্তে আস্তে দিনটা যত এগিয়ে আসতে দেখলাম যে হ্যাঁ এখন যেমন অবস্থা রয়েছে আমরা একটা সেলিব্রেশন প্ল্যান করতে পারি। তো সেই মতো করেই এরকম একটা দিনে একটা লন আর একটা যদি ব্যাংকুয়েট হয় ভালো, সেই দেখেই বাড়িটা নির্বাচন। আর বাবা মায়ের এখনো বলতে নেই, আজকালকার দিনে সবার অত ভালো বন্ধু সৌভাগ্য হয় না যে এতদিনের বন্ধুরা থাকে। বাবার এখনো বন্ধুরা রয়েছে যারা ক্লাস 7-এ, বাবার ছোটবেলাটা কেটেছে বেলিয়াতল গ্রামে, ওই বেলিয়াতল গ্রাম থেকে বাবার ক্লাস 7-এর বন্ধুও আজকে এসেছে বাবার 50th অ্যানিভার্সারি অ্যাটেন্ড করতে তার বউকে নিয়ে। তিনি অসুস্থ, তার পা ভেঙে গেছে, তবুও তিনি একটা ক্রাচ নিয়ে এসেছেন আজকে অ্যাটেন্ড করতে। বোঝা যায় যে কত ভালো বন্ধুত্ব থাকলে এই বয়সে তারা সেই অত দূর গ্রাম থেকে এসেছে দেখা করার জন্য। প্লাস বাবার কলেজের বন্ধুরা তারাও মানে সহপাঠী, এবং বাবার যখন বিয়ে হয়েছিল বেশ কিছু জন এনাদের মধ্যে ছিল যারা তখনও বরযাত্রী গেছে, আজকে 50th অ্যানিভার্সারিতে আবার এসেছে ওই হুল্লোড় মজার মধ্যে দিয়ে। এটাই তো প্রাপ্তি। আমরা আজকাল কত ক্ষণস্থায়ী সম্পর্ক দেখি, একটা 50 বছরের সম্পর্ক এতদিন ধরে তারা শুধু নিজেরা যে পথ চলেছেন তা নয়, তখনকার সব বন্ধু তাদেরকেও
সাথে রেখে পথ চলেছে, এখনো তারা তাদের বন্ধু রয়েছে। এটা আমাদের জেনারেশনের কাছে একটা শিক্ষণীয় বস্তু আমার মনে হয়। সেই হিসেবে সবার উপস্থিতি, ছোট বড় যাদেরকে চেয়েছি তারাই সবাই যে আজকে এসেছে, এসে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে, এরকমভাবে তাদের এই 50th সেলিব্রেট করেছে তাদের সঙ্গে, সেটা আমাদের খুব ভালো লেগেছে। আশা করি যারা এসেছে তারাও নিশ্চয়ই এনজয় করেছে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিবৃত পূর্ণিমা নিশীথে নিঃসম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথে নিঃসম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশীথে নিঃসম, তুমি রবে নীরবে। বরযাত্রী যাওয়ার সময় সত্যি কথা বলতে কি তখন তো আমাদের ইয়ং বয়স, কলকাতা থেকে গেছি আসানসোল প্রায় কিশোরগড় পর্যন্ত। তার আমাদের সঙ্গী ছিলেন
অরুণের দুই মামা, অরুণের মামা, তারা খুব মজাদার লোক। বিখ্যাত শিল্পী, মানে বিখ্যাত বিশ্ববিখ্যাত শিল্পী যামিনী রায় হচ্ছে ওর দাদু, তার ছেলেরা আমাদের ছিলেন, তারাও খুব মজার। আমরা ছেলে কলেজের ছেলে পেলে, তখন আমাদের ধূমপান টুমপানের নেশা আছে, তা মামারা বলছে তোমরা সামনে বসে পড়াশোনা, না না আমরা পেছনে আছি, আপনারা সামনে। এবং মজা হচ্ছে যে এইখানে প্রসঙ্গে আমরা যখন শক্তিগড়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করছিলাম, তা আমাদের খুব খারাপ লাগছিল যে সকালে খাচ্ছে একটা মাত্র লোক, সে খেতে পাবে না বাসে। তো ছোট মামাকে গিয়ে বললাম, ছোট মামা এটা কিরম হচ্ছে, এত দূরের রাস্তা। আমি কি বলবো, এটা নিয়ম কর, মিষ্টি টিষ্টি একটু তোমরা খাওয়াতে বলবো। ঠিক আছে, আপনার পারমিশন থাকলে মিষ্টি টিষ্টি, এটাতে কোনো দোষের হবে না, জল মিষ্টি খেতেই হবে। যাই হোক, যদিও তখন আমাদের বন্ধু খুব সিরিয়াস ছিল, না 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 ঠিক আছে যতক্ষণ পারি আছে, ঠিক আছে থাকলে থাকবে। এইটুকুই মজা, অনেক মজা করে গেছি। এবং আরেকটা মজা হয়েছিল কি, আমাদের আরেক বন্ধু ছিল, আজকে নেই, মানে এখানে নেই, তো সে একটা ক্যামেরা নিয়ে গেছে, ক্যামেরা নিয়ে কালার ফটো তুলবে, কালার ফটো তুললে দেখা গেল তার ব্যাটারি কাজ করছে। তারপরে সেই মাইথন থেকে ব্যাটারি আনার চেষ্টা হলো, সেই করতে করতে সন্ধে গড়িয়ে গেল, তার জীবনে আর ওই বিয়ের ফটো তার তোলা হলো, মানে আমাদের তরফ থেকে অন্য ফটো উঠেছে। প্রথম কাছে এসেছি, দেখেছি কিছুতেই পাই না ভেবে, প্রথম ভালোবেসেছি। প্রথম কে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি কে আগে, কে দিয়েছে কার অনুরাগে, কে বাজে সাহারা। দেখেছি কে আগে, কে দিয়েছে সাড়া কার অনুরাগে। বাবার বন্ধুদের অনেকের গল্প শুনেছি, তাদের মাঝে মাঝে যখন দেখেছি তারা বেশ সিরিয়াস মানুষ মনে হতো, কিন্তু আজকে দেখলাম তাদের রসবোধ কত সুন্দর। মৃগাঙ্ক কাকু যখন গল্প করে বলছিলেন বিয়ের, ওখানে বিয়ে করতে যাওয়ার সময় বাসের পেছনে কিরকম হচ্ছিল, একটু মিষ্টি খেয়ে নেই বলুন, হ্যাঁ, কারণ পুরো দিনটা উপোস করে আছেন। তো এবং সেটি কত মজার করে করে বলা, শুধু রেকর্ডিং এর জন্য না, উনি চাইছিলেন আমরা সবাই শুনি, কারণ হি ওয়াজ ট্রাইং টু রিলিভ দোজ মোমেন্টস। তো খুব সুন্দর লাগলো, মানে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় ছিল আজকে। জানি না আমাদের এই সৌভাগ্য হবে কিনা যে মানে আমি যদি ক্লাস 7-এর যে বন্ধুর কথা বললে, আমি ধরে নিচ্ছি হিসাব করে ধরলে পরে সে 64-65 বছরের পুরনো বন্ধু। হ্যাঁ, মানে এতদিন তো মানে মাসেই বন্ধুত্ব থাকে না এখন। হ্যাঁ, তো সামথিং টু চেরিশ অ্যাবাউট। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, লাবণ্যে পূর্ণ
24 নভেম্বরেই আমাদের বিয়ে হয়েছিল। তারপরে আবার আমার মেয়ে হয়েছে 75-এর ডিসেম্বরে। তো সেটা ঘটনা ছিল। আমার বেবি খুব ভালোভাবে হয়নি, সিজার করে করতে হয়েছিল। বেবি উঠে গিয়েছিল, ওর কোনো ইয়ে পাওয়া যাচ্ছিল না, পালস স্পিড পাচ্ছিল না, ডাক্তারটা ছেড়েই দিয়েছিল। বলেছিল যে বেবিকে ইয়ে লাইফ পাবো কিনা আমরা জানি না, কিন্তু আমি ফিল করতাম যে বেবি আছে। তারা কিন্তু মানে কত ডাক্তার এসে যে আমাকে দেখে গেছে পেটেতে স্টেথো দিয়ে, কিন্তু তারা কেউ বলছে না আমরা এক ফোঁটা পাচ্ছি না, কোনো রেসপন্স পাচ্ছি না ওখান থেকে। কিন্তু আমি বলেছি না আছে, হ্যাঁ না আমি ফিল করছি আছে। বলার পরে অপারেশন মানে সিজার হলো, সিজার হওয়ার পর বেবি হয়েছে এবং সে অ্যালাইভ। তো বললো যে মাদার ইজ দ্য বেস্ট গাইড। মা যখন বলেছে যে হ্যাঁ আমি ফিল করছি, তার উপরে আর কোনো কিছু নেই, এই কথাটা আমার মনে আছে। এই ডাক্তার বলেছেন, একজন লেডি ডক্টর, যে মাদার ইজ দ্য বেস্ট গাইড। মা যখন বলেছে তখন অপারেশন করা হবে, মানে তারপরে আবার মেয়ে বুবাই আর ও নাম দিয়েছিল মিমি। বাবা মা, আমার ছোটবেলায় বাবা মা সম্পর্কে বলতে গেলে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে বাবা আমাকে পড়াতো। আর ছোটবেলায় এবং স্পেশালি অঙ্ক, এবারে যে পড়ায় আর অঙ্ক করায় সে সবসময় হচ্ছে বড্ড মানে ভয়ের একটা ব্যাপার। বাবা ছিল আমার একটা ভীতির ব্যাপার। তো শুক্রবার হলেই ভীষণ টেনশন হওয়া শুরু করতো, শনিবার রোববার বাবা থাকবে, বাবা অঙ্ক করাবে। তো তার আগেই মাকে বলে থাকতাম, মা বেশি বকাবকি করলে না বাচ্চিও। মা আর বেচারা কী করে, মা রান্না করতো, যখনই দেখতো বেগতি হয়তো খুব বকুনি খাচ্ছি, মা এসে চুপটি করে দাঁড়াতো, আচ্ছা ঠিক আছে পাচ্ছে না, আচ্ছা ওকে একটু সময় দাও, একটু ছিল কেন রে তোর হচ্ছে না, একটুখানি প্র্যাকটিস করিস। মানে মা তখন বাঁচানোর চেষ্টা করতো। ফলে মাঝে মাঝে এমনও হতো আমার সঙ্গে মাও ঘুরি খেত, কিন্তু মা তাও সেভ করার জন্য আসতো। তো বাবার সঙ্গে আমার ছোটবেলাটা মেনলি মূলত পড়ার মধ্যে দিয়ে কেটেছে। বন্ধু বলতে গেলে মা, সব কিছুই মাকে গিয়ে বলতাম। বাবা বকলেও মানে বাবাকে এতটাই ভয় পেতাম। আর বাবা খুব ভালো গল্প বলে, তো বাবার কাছে গল্প শুনতাম। তো বাবা ছোটবেলায় খুবই ছোট গল্প বলছে রাজা রানীর এরকম ইয়ে হয়েছে, রাজা তারপরে আরেকটা রাজ্যকে আক্রমণ করেছে। তো আমার বয়স হয়তো 5 বছর হবে। আক্রমণ শব্দের মানে কি আমি জানি না, কিন্তু বাবাকে এত ভয় পাই, বাবা কিন্তু জিজ্ঞাসা করতে পারি। আমি আসছি বাবা বলে লাফিয়ে মায়ের কাছে, মা আক্রমণ কি হয় মানে মানেটা জানতেও মায়ের কাছে। তো ছোটবেলার সঙ্গে মায়ের সঙ্গে আমার রিলেশনশিপটা একদমই অন্যরকম। স্কুলের সমস্ত গল্প মাকে, সমস্ত বন্ধুর নাম সব মাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে মাকে গল্প তো করতাম, কিন্তু মা বাড়ির কাজের মধ্যে আমার বন্ধুর নামগুলো মনে রাখতে পারতো না। কিন্তু বাবা ঘরে বসে আছে, বাবাকে হয়তো বলছি না, কিন্তু বাবার কান সজাগ থাকতো, মেয়ের গল্প বলছে মাকে। বাবার বরঞ্চ আমার বন্ধুদের নাম মনে থাকতো, যে কোন বন্ধু কোথায় গেছিলাম কি। যদিও বাবার সাথে কত কিন্তু আমার কথোপকথন হতো না ভয়েতে, মায়ের সাথে বেশি হতো। এবং মায়ের সাথে হচ্ছে কি সব রকম দুষ্টুমিও মায়ের সাথে, মানে রাত জেগে জেগে আমাদের যে ঘরটা বেডরুম ছিল সেই ঘরেই টিভি থাকতো, আর বাবার স্ট্রিক্ট দিয়ে থাকতো যে ব্যাস খাওয়া হয়ে গেছে 9:30-10টা শুয়ে পড়ো। তো আমাদের সময় যখন 31 ডিসেম্বর হতো তখন রাত্রেবেলা একটা সব ফিল্ম স্টারদের একটা শো হতো, রাত জেগে যে সবাই নাচতো গাইতো। এবার বাবা তো খুব রাগ করবে, ভলিউম নিচে, আমি আর মা চুপটি করে বাবার কখন বুঝো বাবা একটু নাকটা ডাকছে, মানে বাবা ঘুমিয়ে গেছে। এবার আমরা টিভিটা অন করে আমি আর মা একদম ভলিউম কম করে দুজনে একদম ইয়ের মতো, হয়তো বাবা করে উঠলো, আমরা সঙ্গে সঙ্গে টুক করে টিভিটাকে বন্ধ করে দিতাম যে আমরা টিভি দেখছি না। ওরকম করে দুজনে মিলে আমরা 31 রাতে দেখতাম আমি আর মা, নিজেরাই নিজেদেরকে হ্যাপি নিউ ইয়ার বলতাম আমি আর মা, বাবা তো ঘুমাচ্ছে। তো এরকম ছোটবেলার মানে কেনা কাটা, কীরকম জামা পরবো, কীভাবে সাজবো, মায়েরও জিনিসগুলোকে ইয়ে করা। মানে মা, আমার তো ভাই বোন নেই, আমি একা, কিন্তু মা আমার ঠিক মা না, বোনের মতো, মানে দিদির মতো ছিল। সমস্ত কিছুর মধ্যে মা আছে, সেটা এখনও তাই। মানে কোনো কিছু হলেই টুক করতেই মাকে ফোন করি যে মা এটা কি করবো, মা ওটা কি করবো। তো মা বন্ধুর মতন, আর বাবা একটু মানে প্রকৃত অভিভাবকের মতন। মানে শাসনটা বাবার থেকে বেশি, মা এটা বলবো মার খেতাম মায়ের কাছে বেশি, বাবা কোনোদিন মারে, কিন্তু শাসন বাবা বেশি করতো। মা আবার মুখে না, মায়ের হচ্ছে হাত, চিরুনি যা আছে একটা কিছু সেই দিয়ে মার হতো। মায়ের মারটাকে অত ইয়েও লাগতো না, মানে এমনই একটা সম্পর্ক ছিল, জানতাম মারছে ঠিক হয়ে যাবে। বাবাকে ভয় পেতাম, বকলেও ভয় লাগতো। তো এই মিলিয়েই ছোটবেলাটা মোরাললেস কেটেছে। বাইরে আমাদের তো ছোটবেলা অত ঘুরতে যাওয়া ছিল না, 2 বছর 3 বছরে একবার ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম, সেগুলোরও খুব ভালো ভালো কিছু অভিজ্ঞতা আছে। আমার দিদা দাদু ছিলেন, দিদা দাদুদের সাথে যেতাম ওইভাবে পুরী, সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত, এরকম ছোট 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 অনেক ইনসিডেন্টের মধ্যে দিয়ে ছোটবেলাটা ভালোই কেটেছে। মেমোরিজ
সবই বাবা মাকে নিয়ে যা যা দিয়েছে। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাই চাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস।
হয়েছে। আর আমার জামাই তো নয়, আমি জামাই বলি না, আমার ছেলেই হবে। মেয়ে বিয়ে আমি ছেলেই পেয়েছি। ঠিক আছে, ওরা সুখে থাক, ভালো থাক, শান্তিতে থাক, এইটুকুই, আর কিছু না। দাদা দিদানকে নিয়ে বলতে গেলে অনেক মেমোরিজ আছে, স্পেশালি দিদানকে নিয়ে। আমরা খুব কাছে থাকি, তো যখন ছোট ছিলাম তখন অলমোস্ট এভরি উইকেন্ডই না, এভরি ইভিনিং আমি দিদান বাড়ি চলে যেতাম। ওখানে মেয়ে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস অ্যাট দ্যাট পয়েন্ট ছিল একটা জাঙ্ক বক্স, যেটা কিচেনে থাকতো। আমার পারসেপশন ছিল কি দিদান দাদানের বাড়িতে সব কিছু পাওয়া যায় খাওয়ার জন্য। আর তারপরে আমি ভুজিয়া, মুগ ডাল যা খাবার খেতাম, আর তারপরে খুব কনভিনিয়েন্টলি মাম্মাকে বলতাম দিদান জোর করে খাইয়েছে, আমি খেতে চাইনি। আর দিদানও বলে দিত কি হ্যাঁ খেয়েছে। তো দিদান হচ্ছে পার্টনার ইন ক্রাইম, ফোর্সড পার্টনার ইন ক্রাইম। দাদান হচ্ছে সবসময় শান্তই, সবসময় একজন খুব শান্ত একজন, যে ইন মাই ওপিনিয়ন রাগ করতে পারে না। আজকে দাদান দিদানের 50th অ্যানিভার্সারি ছিল, বিগ মাইলস্টোন। তো আমি ব্যাঙ্গালোর থেকে এখানে 2 ডেজের জন্যই এসেছি। তো অলসো ইটস ভেরি স্যাড কি আমি এত কম টাইম থাকতে পারবো, বাট আজকের দিনটা প্রচণ্ড মেমোরেবল ছিল। আমরা সবাই সকালে রেডি হলাম, আর দিদানকে প্রথমবার প্রপার মেকআপে দেখলাম। সো দ্যাট ওয়াজ আ ভেরি নিউ এক্সপিরিয়েন্স। দিদান অলমোস্ট 108 টাইমস বললো ঠিক লাগছি, ঠিক লাগছি। দিদানকে খুবই সুইট লাগছিল দেখতে। মালা বদল হলো, রিং সেরেমনি হলো, উলু দিচ্ছিল ওখানে সবাই। তো ওটা খুব একটা ফান এক্সপিরিয়েন্স ছিল। তো ও খুব ভালো লাগলো দেখি কি দিদান দাদানকে ওই জোনে, বিকজ নর্মালি আমি দিদান দাদানকে সবসময় বাড়িতে দেখি এমনি কোথাও খাওয়াতে নিয়ে যাচ্ছে, বাট একটা দিন উইচ ওয়াজ অনলি ফর দেম, ওটা খুব একটা কিউট মুভমেন্ট ছিল। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব তোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে, স্বপ্ন মধুর